সময়ের স্বল্পতা তো যে কারণে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো তাই না? আজকে তোমাদের সাথে 4th ক্লাস আমার, ক্লাস নাম্বার 4। আমি জাস্ট এগুলো লিখে রাখার কারণ হচ্ছে যে তাহলে মনে থাকবে, এরপরে যখন অ্যাটেন্ডেন্স বা যাই হোক একটা তো আমাকে দিতে হবে আউটকাম, যে আমি কয়দিন ক্লাস নিচ্ছি, কোন 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 তারিখে, সুবিধা হবে আর কি আমার জন্য। আচ্ছা, আজকে চ্যাপ্টার 2 লিখছি, মানে নতুন বই অনুযায়ী। এই বইয়ে আর আগের বইতে একটু পার্থক্য আছে, তো সমস্যা নাই, টপিক গুলা এক হলেই হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই হচ্ছে যে আমরা আগের ক্লাসে যেগুলো পড়লাম, আগের ক্লাসে যেগুলো পড়ছি সেগুলো তো পড়ছি। এখন নতুন করে আবার হচ্ছে এই বইয়ের শুরুতে না, মানে ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার থেকে শুরু করব আমরা। 2.2 এই বইয়ের হচ্ছে 2.2 তে যেগুলো আছে যে ইনকাম ইয়ার এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার। তো আমাদের যেহেতু ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনও করতে হবে, হ্যাঁ, এবং ক্যালকুলেশনের জন্য আমাদের জানতে হবে যে কোনটা ইনকাম ইয়ার কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার। এগুলো যদি আমরা না জানি তাহলে তো ট্যাক্স ক্যালকুলেট করা যাবে না, কারণ ইনকাম ইয়ারের এক ধরনের কাজ আর অ্যাসেসমেন্ট ইয়ারের এক ধরনের কাজ। সুতরাং প্রথমে জানতে হবে ইনকাম ইয়ার কোনটা। যদিও অলরেডি আমরা ইনফরমালি বা এর আগের ক্লাসেও ইনকাম ইয়ার কোনটা এটা বলা হচ্ছে, একদম সহজ ভাষায় হচ্ছে যে ইনকাম ইয়ারটা হচ্ছে যে ইয়ারে ইনকামটা আর্নিং হবে, আর্নিংস অফ দ্য ইনকাম। যে ইয়ারে মনে করো আজ যদি মনে করো 2000 এটা কি 22 গেল, ধরো 2020-21 সালের মধ্যে তোমার যা ইনকাম, 20 বলতে 2020-এর জানুয়ারি জুলাই, 1 জুলাই থেকে 21 সালের 30 জুন পর্যন্ত একটা লোক যে পরিমাণে আর্ন করবে সেই ইয়ারটাকেই বলতেছে ইনকাম ইয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ ভাষা। আর এখানেও ওই একই কথাই লিখছে যে the general rule of taxability is that the tax is levied in each financial year commencing on 1st July, known as a assessment year in the scheme of the ITO 1984 in respect of income earned in the income year। ওই যে ওইটাই, যে ইনকাম ইয়ারে যে ইনকামটা আর্নিং করবে তার উপরেই তোমার ট্যাক্সটা যখন লেভিড হবে ওই ইয়ারটাকে ইনকাম ইয়ার বলছে। আচ্ছা, আর হচ্ছে যে সেকশন 235 of the ITO 1984 indicates income year as the period for which the total income of an assessee for আর এখানে আবার ব্যাপার আছে যে for bank, insurance, financial institution or any subsidiary thereof, তাদের জন্য আবার তোমার ক্যালেন্ডার ইয়ার যেটা জানুয়ারি টু ডিসেম্বর, সেইটা হচ্ছে তাদের আবার ইনকাম ইয়ার। ঠিক আছে, যে অন্যান্য যত অ্যাসেসি আছে তাদের জন্য জুলাই টু জুন, দ্যাট মিন 1st জুলাই টু 30th জুন হচ্ছে একটা ইনকাম ইয়ার হবে, এবং সেই ইয়ারে তার যে ইনকামটা হবে সেই ইনকামটার উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু ব্যাংক বা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা আবার তাদের ইনকাম ইয়ারটা ধরে হচ্ছে তোমার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ক্যালেন্ডার ইয়ার যেটা ওইটাকে ধরে। তো ওইটাই বলছে যে এইসব বছরে যে তোমার টোটাল ইনকাম হবে সেই টোটাল ইনকামটাকেই বলতেছে, ওই ইয়ারটাকেই বলতেছে ইনকাম ইয়ার। এটাই হচ্ছে তোমার ইনকাম ইয়ার। আর এর বেশি তোমার এত বেশি জানার দরকার নাই, জাস্ট এটাই যে ইয়ারে ইনকাম করবে সেই ইয়ারটাকে হচ্ছে টোটাল ইনকামটা, যে ইয়ারের ইনকামটা আর্নিংসটাকে হচ্ছে তোমার ট্যাক্স হিসেবে তাকে পে করতে হবে, সেই ইয়ারটাকে ইনকাম ইয়ার বলতেছে। আচ্ছা, এখানে বলছে that if the income year is 2020-21, assessment year will be 2021-22, মানে অ্যাসেসমেন্ট ইয়ার পরের বছরটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলতেছে। তো এগুলো আমরা আরেকটু অ্যাসেসমেন্ট ইয়ার পরে পড়বো। আচ্ছা, তারপরে কি বলছে, ডিটারমিনেশন অফ দ্য ইনকাম ইয়ার। ইনকাম ইয়ারটা কিভাবে ডিটারমাইন হবে, কারণ এক একজনের এক এক রকম সমস্যা থাকে, সবারই এরকম না যে পুরো 1 বছর জুড়েই তার ইনকাম থাকবে। কারো কারো আছে দেখা যায় 6 মাস ইনকাম থাকে, কারো থাকে 9 মাস, কারো 10 মাস, এরকম থাকতে পারে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে এদের তো দেখা যায় ইনকাম ইয়ারটা একটু উল্টাপাল্টা হয়ে যায়। দেখা যায় যে দেখা গেছে স্টার্ট করছে বিজনেস, আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে বিজনেস ভেঙে গেছে, বিজনেস ডিসলিউশন হয়ে গেছে, বা দেখা যায় পার্টনারশিপ বিজনেস, একজন পার্টনার মারা গেল, কেউ রিটায়ার্ড করলো, এরকম বিভিন্ন বিষয় থাকে। তো সেক্ষেত্রে ইনকাম ইয়ারটা কিরকম হবে, এখানে জাস্ট কিছু এক্সাম্পলের সাথে সাথে তোমার বলা হয়েছে যে কোন ক্ষেত্রে কোন ধরনের ইনকাম ইয়ার হবে। যেমন বলছে যে according to section 235 of the ITO 1984, income year means financial year immediately preceding the assessment year। মানে
অ্যাসেসমেন্ট ইয়ারের ইমিডিয়েট আগের বছরটাকে ইনকাম ইয়ার বলতেছে, এটাই বলছে। আর ইনক্লুডস কি, প্রথমে বলছে দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য ডেট অফ সেটিং আপ অফ এ বিজনেস and ending with the 30th day of June following the date of setting up of a SaaS business. Example ki bolche, if business setting up date is September 1, 2020, the income year will be 2020-21 ending with 30th June 2021. মানে ফর এক্সাম্পল আমি বলতেছি যে মনে করো ওই যে প্রথমে বললাম যে তোমার স্টার্টিং ডেট যেটা হবে, এখন স্টার্টিং ডেট সবাই যে জুলাই মাসেই তার ব্যবসা শুরু করবে তা তো না, কেউ সেপ্টেম্বরে গিয়ে করতে পারে, কেউ হচ্ছে ডিসেম্বরেও করতে পারে, তাই না? সুতরাং তার স্টার্টিং ডেট যেটা হবে সেটা হবে তার ইনকাম ইয়ারের প্রথমটা, আর পরের যে ডেটটা আর যদি তার যদি ব্যবসা চলছে, ধরো কন্টিনিউ করতেছে, সুতরাং তার ইনকাম ইয়ার হবে তার ওই যে শুরুর যে ডেটটা এবং 30th জুন, এটাই আর কি, যদি সে ব্যবসা কন্টিনিউ করতে থাকে। হ্যাঁ, এসব ক্ষেত্রে তার স্টার্টিং ডেটটাই হবে তার ইনকাম ইয়ারের শুরুর ডেট আর কি, বা ক্যালকুলেশন যখন করবে ওই ডেট থেকে শুরু হবে। এখানে 1st সেপ্টেম্বর, তার মানে এখানে 1st জুলাই থেকে তার টাকা পয়সা ইনকাম এটা ক্যালকুলেট হবে না, ক্যালকুলেট হবে হচ্ছে তোমার 1st সেপ্টেম্বর থেকে, এটাই বলছে। আচ্ছা, তোমরা কি কথা বুঝতেছো? এগুলো কিন্তু মানে একটু একটু ক্রিটিক্যাল তো আছেই, কারণ এখানে এক একটার এক এক নিয়ম, যে কারণে। আর অনেকেই তো বই কিনছো নাকি, বই কি ফলো করতেছো? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এগুলো বলতেছি, এরপরে আবার বাসায় একটু ভালো করে বলবা, কারণ এই যে 20-21 হ্যাঁ, এগুলো একটু আমার কাছেও অনেক সময় মাথা খারাপ হয়ে যায় যে 20-21 হলো না 21-22 হলো। আচ্ছা, এরপরেরটা বলছে দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য ডেট অন which a source of income newly comes into existence and ending with the 30th day of June following the date on which such new source comes into existence. For example, if a source of income newly comes into existence like salary income from SSG on January 1, 2021, the income year will be 2020-21 এন্ডিং আপ হয়। এই যে মানে এটা হচ্ছে যে তোমার বলতেছে যে যদি কারো মানে কোনো নতুন ইনকাম বা ওইখানে যেমন ছিল বিজনেস সেটআপ যখন করছে সেই হিসাবে তোমার ফার্স্ট ডেটটা হবে। আবার এখানে হচ্ছে যে তোমার কারো যদি ইনকাম, সোর্স অফ ইনকাম যদি আসে, নিউলি বলছে কি কামস ইনটু এক্সিস্টেন্স, মানে যখন তার হাতে আসলো ইনকামটা এই ডেট থেকে। এখানে বলছে যে কারো মনে করো জানুয়ারি 1 থেকে, হয় না এরকম যে স্যালারি শুরু হয়ে মানে চাকরিতে জয়েন করছে, স্যালারি পাচ্ছে সে জানুয়ারি 1 থেকে 2021, তার মানে কি আগের যে 6 মাস, যেহেতু 20-এর 6 মাস, 21-এর 6 মাস আমাদের ইনকাম ইয়ার ধরা হচ্ছে, তাই না? সুতরাং 20-এর 6 মাস কিন্তু সে কোনো বেতনই পায় নাই, বা সে আসলে তখন চাকরিতে জয়েনই করে নাই, সে জয়েন করছে একদম জানুয়ারি 1 থেকে 2021 থেকে, কিন্তু তারপরেও তার ইনকাম ইয়ার হবে 20-21, কারণ আগের বছরে না পেলেও ওইটা তার ইনকাম ইয়ারের মধ্যে থাকবে, পুরো 1 বছরের মধ্যে তার 6 মাসের ইনকামটা আসলে কাউন্ট হবে। এবং আমরা জানি কি যে ইনকাম ইয়ার বলো অ্যাসেসমেন্ট ইয়ার বলো এটা সবসময় 1 বছরের হয়ে থাকে, 12 মান্থসে বেশিও হবে না আবার কমও হবে না, 1 বছরের। সুতরাং এখানে যেহেতু সে 21-এর 6 মাস করছে, 20-এর 6 মাসও তার ইনকাম ইয়ার হিসেবে ধরা হবে, কিন্তু ইনকাম যখন ক্যালকুলেট হবে তখন শুধু 6 মাসের টাকাটা কাউন্ট হবে, এটাই আর কি। আবার একটা কি বলছে, the period beginning with the 1st day of July, period beginning with the 1st day of July and ending with the date of discontinuation of business or dissolution of the unincorporated body or liquidation of the company, as the case may be। মানে এরকম যদি হয় যে জুলাইয়ের 1st উইকে, মানে 1st জুলাই তার স্টার্ট হচ্ছে বিজনেস, বাট বিজনেস স্টার্ট বলে ভুল হবে, মনে করো আগে থেকে বিজনেস চলতেছে, তার মানে তার কন্টিনিউয়াস প্রসেস, সুতরাং জুলাই 1st তার ইনকাম ইয়ার শুরু হবে, কিন্তু দেখা গেল যে প্রতিমধ্যে এসে দেখা গেছে ইনকাম ইয়ারের শেষের দিকে বা যে কোনো সময় এসে তার বিজনেসটা হুট করে ডিসলিউশন হয়ে গেল, যে কোনো কারণে হতে পারে, যে কোনো কারণ হতে পারে, তার কেউ মারা গেছে, কেউ দেউলিয়া হয়ে গেছে, যে কোনো কারণে হতে পারে। এরকম যদি ডিসকন্টিনিউশন হয়, যেখানে যেটা কোম্পানি হোক বা আনইনকর্পোরেটেড বডি, মানে কোম্পানি তো লিগাল এন্টিটি, এরকম লিগাল এন্টিটি নাই, বাট 2 বা ততোধিক পার্সন একসাথে বিজনেস করছে, হ্যাঁ, তাদের যে কোনো একটা সমস্যা হলো, এই টাইপের যখন কারণে বিজনেসটা ভ্যানিশ হয়ে যাবে, তখন কি হবে? বলছে যে এক্সাম্পল, ইফ এ কোম্পানি গোস ফর লিকুইডেশন ইফেক্টিভ ফ্রম December 31, 2020, তার মানে কি জুলাই থেকে শুরু করে ডিসেম্বরে গিয়ে শেষ হয়ে গেল, 2020-এর মধ্যে শেষ হয়ে গেল। এখন তার ইনকাম ইয়ার কি হবে? তার ইনকাম ইয়ারটাও হবে 2020-21,
2020-21 পিরিয়ড কাভারিং হচ্ছে 1/7 থেকে 31। কিন্তু এই যে এখানে দ্যাট ইজ যে কথাটা, ওই কথাটার মধ্যে হচ্ছে তোমার একটু ভুল আছে। এই জায়গাটায় দেখো যে যেমন মনে করো যে উনি হচ্ছে কি করছে, হয় আগেরটা ভুল আছে না হয় পরের, না আগেরটা না, প্রথমটা ঠিকই আছে যে তার স্টার্ট হয়েছে 1 জুলাই কিন্তু শেষ হয়েছে হচ্ছে তোমার December 31, 2020। ঠিক আছে, এখন তার ইনকাম ইয়ার ঠিকই আছে যে 2020 থেকে 21 হবে ইনকাম ইয়ার, কিন্তু পিরিয়ড কাভারিং যেটা এখানে কথাটা ভুল আছে যে 1/7/2020 থেকে 31/12/2021 লেখা। ওইখানে 21 হবে না, ওইখানে 20 হবে আর কি। যে সে হচ্ছে ওই 1 জুলাই 20 থেকে 31/12/2020 পর্যন্ত তার হচ্ছে পিরিয়ডটা কাভার হয়েছে, কিন্তু তার ইনকাম ইয়ারটা ঠিকই আছে, ইনকাম ইয়ার 20-21 হবে। কারণটা হচ্ছে যে সে হচ্ছে 20-21 ওই অর্থ বছরের মধ্যেই ছিল, কিন্তু তার ইনকামটা কাউন্ট হবে শুধু 6 মাসের, যেহেতু সে হচ্ছে ডিসলিউশন হয়ে গেছে। বুঝতে পারছো, আগেরটার সাথে এটা মানে পাশাপাশি। আগেরটাও কিন্তু 20-21 অর্থ বছর ছিল, কিন্তু পুরো সময়টাই যে তার সে ইনকাম করছে তা কিন্তু না। মানে 2020 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তার কোনো ইনকাম নাই, কিন্তু 21 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তার ইনকাম, কিন্তু তার ইনকাম ইয়ার হিসেবে কাউন্ট হবে 2020-21। পরেরটারও একই অবস্থা, ইনকাম ইয়ার হবে 2020-21, কিন্তু সে মানে ওই শুধু ইনকাম করছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের পরে তার আর কোনো ইনকাম নাই। বুঝতে পারছো, এখানে এই যে 21 হবে না, এটা 20 হবে। এই বইয়ে কিছু কিছু জায়গায় আমি এতটুকু মানে যতটুকু দেখছি, দু এক জায়গায় একটু মিস্টেক আছে, কারণ এগুলো তো হচ্ছে তোমার সংস্করণ করে, তো ওই 20-21 হয়তো বা আগের বার 20 ছিল বা 21 ছিল, মানে ওগুলো একটু ভুল করে আর কি, মাঝে মধ্যে ভুল হতে পারে। তো এখানে 20 হবে। আচ্ছা, এরপর বলছে the period beginning with the পরেরটা, the period beginning with the first day of July and ending with the date of retirement। এই যে এরকম যদি হয় যে কোনো রিটায়ারমেন্টের কারণে বা ডেথ of a participant of the unincorporated body. Example, if a participant of the unincorporated body dies or retires on 31st March, এরকম যে যে কেউ রিটায়ার করলো বা কেউ একজন মারা গেল, এবং এগুলো যে আনইনকর্পোরেটেড বডি, দ্যাট মিনস আলাদা কোনো সত্তা নাই, তার মানে ওই পার্সন যে কেউ একজন ফল করার কারণে প্রতিষ্ঠানটাই পুরো ফল করে, বিজনেসটা পুরো ফল করে। এরকম যদি হয় সেক্ষেত্রেও তোমার ওই ইনকাম ইয়ারটা হবে হচ্ছে, যেহেতু শুরু হয়েছে জুলাই শেষ হয়েছে 31শে মার্চ, তার মানে পিরিয়ড কাভারটা হবে হচ্ছে 1/7/2020 থেকে 31 মার্চ 2021 পর্যন্ত, আর ইনকাম ইয়ার হবে 2020-21। ঠিক আছে, আচ্ছা এগুলো পড়ানোর কারণ কি, এটা মনে হতে পারে তাই তো, যে ম্যাডাম এগুলো পড়াচ্ছে কেন, এগুলো অঙ্কের সময় কাজে দিবে, অঙ্কের সময় এইরকম লেখা থাকবে, এই হয়েছে ওই হয়েছে। আচ্ছা, এরপরে বলছে যে the period immediately following the date of retirement or death or of a participant of the unincorporated body and ending with the date of retirement or death of another participant, or the 30th day of June following the date of the retirement and case may be। আচ্ছা, এইরকম যখন হবে যে কেউ রিটায়ার করছে, ডেথ হচ্ছে, হ্যাঁ, as the case may be, সেক্ষেত্রে পিরিয়ড কি বলছে, আচ্ছা একই কথা আবার লিখলো কেন বুঝলাম না। The period immediately following the date of retirement or date of a participant and ending with the date of participant on the day of অর্থাৎ 30th day of June following the date of the retirement। আচ্ছা, যাই হোক, মানে এই কথাটা ওইটাই বুঝাইছে যে যখনই তোমার রিটায়ারমেন্ট করবে বা কোনো ডেথ হবে বা পার্টিসিপেন্ট হবে, হ্যাঁ, ওই যে ডেটটা, ওই ডেটটাই হচ্ছে তোমার এন্ডিং ডেট হিসেবে কাউন্ট হবে আর কি। ঠিক আছে, ওই আগের কথাতে এটা আবার কেন যেভাবে লিখতে যায় না। আচ্ছা, এরপরে বলছে যে ইন দ্য কেস অফ ব্যাংক, ইন্স্যুরেন্স অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, the period of 12 months commencing from the 1st of January of the relevant year, ওই আগের কথাটা যে ব্যাংক, ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিয়াল এর ক্ষেত্রে ইনকাম ইয়ারটা হবে জানুয়ারি 1st থেকে ডিসেম্বর 31st অফ ইয়ার, একটা বছরে 1 থেকে 31 তারিখ পর্যন্ত হচ্ছে ইনকাম ইয়ার হিসেবে কাউন্ট হবে। মানে ব্যাংকের ক্ষেত্রে যেহেতু ওদের একটা আলাদা হিসাব ওরা মেনটেন করে, ক্যালেন্ডার ইয়ার হিসেবে চলে, সুতরাং তাদের ইনকাম ইয়ারটা এইভাবে হবে। আর in any other case the period of 12 months commencing from the 1st day of July, এবং অন্যান্য সব ক্ষেত্রে তোমার 1st জুলাই থেকে 30th জুন পর্যন্ত যে কোনো বছরে, যেমন মনে করো যদি 1st জুলাই 2020 আর থেকে হচ্ছে 30th জুন 2021 এরকম হলে সেটা হচ্ছে একটা ইনকাম ইয়ার হবে। আচ্ছা,
আর এছাড়াও ডিসিটি বলছে যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স আরো অন্য কোনো অ্যালাউ করতে পারে ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ফর এ কোম্পানি হুইচ ইজ এ সাবসিডিয়ারি ইনক্লুডিং সাবসিডিয়ারি দেয়ার অফ হোল্ডিং কোম্পানি অফ এ প্যারেন্ট কোম্পানি, মানে এইরকম আর কি, যে কোনো ধরনের যদি কোনো যে কোনো আদার্স যদি কোনো কোম্পানি থাকে বা কোনো লিয়াজো অফিস থাকে, হতে পারে না এরকম যে বাইরের কোনো কোম্পানি এখানে অপারেট করতেছে, তাদের ক্ষেত্রে আবার ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার এটা কে বলে দিতে পারে, সেটা হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, তারা হচ্ছে এটা ঠিক করে দিতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ ইনকাম ইয়ার। ইম্পর্টেন্স অফ ইনকাম ইয়ার আমরা কেন ইম্পর্টেন্সটা বলতেছি, যে চারটা ইম্পর্টেন্স এখানে বলছে, খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। টোটাল ইনকামটা কম্পিউটেশনের জন্য আমাদের ইনকাম ইয়ারটা অবশ্যই দরকার, কারণ হচ্ছে যে an SSC has to pay tax on total income earned in the income year. Income earned in the previous or subsequent years to the income year will not be considered to compute total income of an income year. মানে হচ্ছে যে তোমার এত তাড়াতাড়ি কি রে, আর মাত্র 9 মিনিট আছে, এটা কোনো কথা? আচ্ছা, এই ইনকাম ইয়ার মানে বলা হচ্ছে যে ইনকাম টোটাল ইনকামটা কম্পিউট করার জন্য ইনকাম ইয়ারটা দরকার, কারণ ওই ইয়ারের আগে বা পরে তুমি যতই ইনকাম করো না কেন, ওইটা কিন্তু আর ইনকাম ইয়ারের টোটাল ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট করা যাবে না। সুতরাং একটা নির্দিষ্ট ইনকাম ইয়ারটা সিলেক্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ দেখা গেলো সব ধরনের ইনকাম আগের পরে সব টাকা নিয়ে আসলে তো অনেক ট্যাক্স চার্জ করবে। এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। An SSC will be eligible to avail tax credit on the amount invested in the income year for which total income has been computed. হ্যাঁ, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সরকারও যে তোমাকে অ্যালাউন্স দিবে, এখন ওই নির্দিষ্ট ইনকাম ইয়ারে তোমার যে পরিমাণে তুমি অ্যালাউন্স পাবা সেটাই তোমার সরকার দিবে। আগে পরে যে কোনো সময় যদি তুমি কোথাও ইনভেস্ট করো, ধরো যে তোমার একটা ডিপিএস আছে, যে দেখা গেল যে তুমি 2-3 বছর ধরে চালাচ্ছ, কিন্তু যে বছর থেকে তোমাকে ট্যাক্স দিতে হবে ওই বছরে আর তোমার কোনো ডিপিএস নাই, সুতরাং তুমি তো আর কোনো অ্যালাউন্স পাবা না। কিন্তু ওই বছরে যদি তোমার কোনো ইনভেস্টমেন্ট থাকে, তবে অবশ্যই তুমি ট্যাক্স ক্রেডিট বা ফ্যাসিলিটিস পাবা। তো সুতরাং এই ট্যাক্স ক্রেডিট ফ্যাসিলিটিস পাওয়ার জন্য ইনকাম ইয়ার ক্যালকুলেশনটা জরুরি। এরপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এটা তো আরো ইম্পর্টেন্ট, যে ওই ইনকাম ইয়ারে তুমি আসলে রেসিডেন্ট কিনা। কারণ অনেকেই আছে যে দেশের বাইরে থাকে, আবার দেশে থাকে, আবার কিছুদিন থাকে, আবার বাইরে চলে যায়। এখন যদি দেশে বেশি না থাকে, কিন্তু তারপরেও যদি এখন দেখা যায় যে সরকার বলে যে তোমাকে ট্যাক্স দিতে হবে, তাহলে তো ওর জন্য বিপদ। সুতরাং সে আসলেই রেসিডেন্ট কিনা, সে ট্যাক্স দেওয়ার যোগ্য কিনা, এটা জানার জন্য তোমার ওই ইনকাম ইয়ারে সে কতদিন ছিল দেশে, সেটাও একটা কাউন্টের বিষয় আছে। সুতরাং এগুলো ক্ষেত্রেও আসলে তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা জানার জন্যও তোমার ইনকাম ইয়ারটা জরুরি, এবং এটা ইনকাম ইয়ারে যতদিন থাকবে তার উপর বেস করে তাকে ট্যাক্স দিতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ারে সে যা থাকুক না থাকুক এটা কোনো বিষয় না। সুতরাং ইনকাম ইয়ারটা ক্যালকুলেশন জরুরি। এরপর বলছে সাবমিশন অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, সাবমিশন অফ অ্যাকাউন্টস, ডেট অফ সাবমিটিং দ্য অ্যাকাউন্টস অফ অ্যান এজেন্সি ইজ ডিটারমাইন্ড বেসড অন দ্য পিরিয়ড কাভারিং ইন দ্য ইনকাম ইয়ার। ওইটাই, মানে ইনকাম ইয়ারে সে কতদিন থাকলো এবং কত টাকা ইনকাম করলো তার উপর বেস করে তাকে ট্যাক্সটা দিতে হবে। এই জন্য ইনকাম ইয়ারটা জানা জরুরি। আচ্ছা, এরপরে বলছে ডেফিনিশন অফ অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার কি জিনিস? অ্যাসেসমেন্ট ইয়ারটা আমরা তো জানি যে ইনকাম ইয়ারে হচ্ছে ইনকাম আর্ন করবে, এবং তার যে ইমিডিয়েট সাবসিকুয়েন্ট যে ইয়ারটা, বছরটা, সেটাকেই হচ্ছে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। মানে ওই বছরে যে সে ইনকাম করবে এবং পরের বছরে গিয়ে তার ওই ইনকামের উপরে তাকে ট্যাক্সটা ক্যালকুলেট করে ট্যাক্সটা দিতে হবে, এই পরের বছরটাকেই বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। এবং এই অ্যাসেসমেন্ট ইয়ারটা নর্মালি 1 জুলাই থেকে 30 জুন হয়। আর ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে তোমার ব্যাংকের ক্ষেত্রে আবার যে তোমার ইনকাম ইয়ার 1 জানুয়ারি থেকে হচ্ছে ওরা অ্যাসেসমেন্ট ইয়ার সবার ক্ষেত্রে একই নিয়ম আর কি, 1 জুলাই থেকে 30 জুন অ্যাসেসমেন্ট ইয়ারটা। আর ইনকাম ইয়ারটা হচ্ছে কারো ক্ষেত্রে হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন, আবার কারো ক্ষেত্রে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা, এরপরে কি বলছে যে এক্সেপশনস টু দ্য রুল অফ অ্যাসেসমেন্ট ইয়ার। এক্সেপশনস টু দ্য রুল অফ অ্যাসেসমেন্ট ইয়ার, এক্সেপশন কেন? যে আমরা নর্মালি জানি যে অ্যাসেসমেন্ট ইয়ারটা সবসময়ই বলতে হ্যাঁ বেশিরভাগ সময়ই হচ্ছে ইনকাম ইয়ারের পরের বছরটাকেই আমরা ইমিডিয়েট বছরটাকেই অ্যাসেসমেন্ট ইয়ার ধরি। কিন্তু কোনো মানে ক্ষেত্র আছে, প্রতিটা মানুষেরই তো কিছু এক্সেপশন থাকে, তাই না? কিছু এক্সেপশনাল সিচুয়েশন আছে যখন অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ারটা সেম হয়। দ্যাট মিনস একই বছরেই ইনকাম, একই বছরেই অ্যাসেসমেন্ট করে ট্যাক্স দিতে হয়। এটা আবার কোন মানে নিয়মে, মানে কোন বিষয় হলে এই অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ারটা সেম হবে, সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা,
আমি লিখেও দিচ্ছি যে প্রথমে কি বলছে যে ইনকাম অফ ডিসকন্টিনিউড বিজনেস, এটা হচ্ছে সেকশন 89(2). আচ্ছা, তোমরা যখন লিখবা তখন কিন্তু সেকশন গুলো পাশে লিখতে হবে, ঠিক আছে? সেকশন গুলো ভুল করা যাবে না, এগুলো পড়ে পড়ে লিখতে হবে। ইনকাম অফ ডিসকন্টিনিউড বিজনেস। আচ্ছা, বলছে যে where any business or profession is discontinued in any assessment year, the income of the period from the আচ্ছা, এটা মেইন কথা হচ্ছে যে যদি এমন হয় যে একটা বিজনেস মনে করে শুরু হয়েছে একটা ইনকাম ইয়ারে, কিন্তু দেখা যায় ওই ইনকাম ইয়ার শেষ হওয়ার আগেই ডিসকন্টিনিউড হয়েছে এবং এমন একটা অবস্থা যে এই পরে এই বিজনেস আর খুঁজেই পাওয়া যাবে না, মানে এই প্রতিষ্ঠান আর খুঁজে পাওয়া যাবে না ট্যাক্স ধার্য করার জন্য। যদি এরকম হয় তখন কি করে যে ট্যাক্স অফিসিয়াল যারা আছে বা কি করে ওই ওই বছরেই ইনকাম ইয়ারেই তার হচ্ছে অ্যাসেসমেন্ট হিসেবে দেখানো হয় এবং ওই বছরেই তার ট্যাক্সটা চার্জ করা হয়। এরকম যদি কোনো সিচুয়েশন হয় তখন এটা হচ্ছে তোমার একটা এক্সেপশনাল সিচুয়েশন। এরপর বলছে পার্সনস লিভিং বাংলাদেশ, কোন পার্সন এরকম হয় যে পার্সন যদি বিদেশ চলে যায়, বিদেশ এমন ভাবে চলে যাচ্ছে যে আর আসার সম্ভাবনা নাই, এরকম যদি হয় তখন তার ক্ষেত্রেও এরকম যে এখন যদি সে অল্প ইনকামধারী হয় হয়তো বা অত চোখে পড়ে না কারণ, কিন্তু যদি সে একটু বড় কোনো ব্যক্তি হয়, কোটি কোটি টাকার মালিক বা অনেক টাকার মালিক, তখন হচ্ছে আর যদি ট্যাক্স এরা যদি জানতে পারে বা সে নিজে থেকেও হতে পারে যে আমি চলে যাচ্ছি, আমি এরপরে আসবো না, এভাবে হচ্ছে যদি সে একবারে দেশের বাইরে চলে যাওয়ার একটা প্ল্যান থাকে তখনও এরকম হয় যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারটা সেম হয়, মানে একই ইয়ারেই তোমাকে ট্যাক্সে চার্জ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে তোমার কি ইনকাম অফ নন রেসিডেন্ট শিপিং কোম্পানিজ। এরকম কোন নন রেসিডেন্ট ফরেন কোম্পানিজ এখানে আসছিল, তারা এখন ব্যবসা ট্যাবসা করে চলে যাবে, এরকমও যদি হয়, এটাও বলছে কি সেকশন 102। এখানে কিন্তু সবই আলাদা আলাদা সেকশন দেওয়া আছে, হ্যাঁ। ও, এই সেকশন অনুযায়ী যদি এরকম এই সেকশনের আন্ডারে যদি পড়ে যায়, এই সিচুয়েশন যদি অ্যারাইজ হয়, তখন তোমার ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারটা সেম হয়। এখানে বলছে যে provides for the taxation of income of non-resident shipping companies in the year in which they earn their income in Bangladesh, provided that such companies do not have any representative here. তার মানে যে তার কোনো রিপ্রেজেন্টেটিভ নাই যাকে তুমি অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে ধরতে পারবা। হ্যাঁ, এরকম যদি কোনো নন রেসিডেন্ট ফরেন কোম্পানিজ বাংলাদেশে ইনকাম করে, তাদেরকেও তোমার ইনকামের পার্সেন্টেজ দিয়ে, দ্যাট মিনস ট্যাক্স দিয়ে সরকারকে দিয়ে তারপরে হচ্ছে যেতে হবে এবং তখন হচ্ছে তোমার ইনকামের অ্যাসেসমেন্ট ইয়ার সেম হবে। আচ্ছা, এরপরেরটা বলছে হচ্ছে যে ইম্পর্টেন্স অফ অ্যাসেসমেন্ট ইয়ার। Importance of assessment year কেন দুইটা বলছে, computation of tax liability. The tax liability on the total income earned in an income year is computed based on the tax rates applicable in the assessment year. আমরা জানি যে ইনকাম ইয়ারের যে ট্যাক্স রেট ওই হিসাবে কিন্তু ট্যাক্স দেওয়া হয় না, অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে যে ট্যাক্স রেট সরকার চার্জ করে সেই অনুযায়ী ট্যাক্স চার্জ করা হয়। সুতরাং এর জন্য তোমার ট্যাক্স লায়াবিলিটি কম্পিউট করার জন্য অ্যাসেসমেন্ট ইয়ারটা গুরুত্বপূর্ণ। এরপরে কি বলছে ট্যাক্স এক্সাম্পশন এন্ড ট্যাক্স রিবেট। এটাও যে দেখা যায় যে তোমার ট্যাক্স এক্সাম্পশন কোন রেটে দেওয়া হবে এবং ট্যাক্স রিবেট কোন রেটে দেওয়া হবে, এটাও কিন্তু ঠিক করা হয় অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে। সুতরাং ইনকাম ইয়ারের তোমার যে ইনকাম আছে সেটার ওপরে কোন রেটে চার্জ হবে সেটা আবার ঠিক হয় অ্যাসেসমেন্ট ইয়ারে। এই জন্য দেখা যায় যে অ্যাসেসমেন্ট ইয়ারটারও অনেক বেশি ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। আচ্ছা, আর 2 মিনিট আছে। এরপরে হচ্ছে আমি এরপরে ওই যে আরেকটা মিটিং আইডি দেওয়া আছে তো ওটা দিয়ে আমি ঢুকবো, নিয়ে সমস্যা নাই। এরপরের বিষয়টা আমার মনে হয় পরেই শুরু করি নাকি, অ্যাজ এ জি অ্যান্ড পার্সন এরপরে শুরু হবে নাকি 2 মিনিটে বলবো কিছু? পরেই শুরু করো ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। জি ম্যাম, এখানে এক্সপেকশনস অফ দ্য রুল অফ অ্যাসেসমেন্ট ইয়ার, এটার যে প্রথম কন্টেন্ট ইনকাম অফ ডিসকন্টিনিউড বিজনেস। হ্যাঁ 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 হ্যাঁ, ডিসকন্টিনিউড বিজনেস। আচ্ছা, discontinued business, আচ্ছা আমি এখানে পড়ে তোমাকে বলতেছি, where any business or profession is discontinued in any assessment year, the income of the period from the expiry of the last income year up to the date of such discontinuation may be charged to tax in that assessment year. মানে এখানে মেইন কথা হচ্ছে যে তোমার যে যখন কোনো বিজনেস, যেমন আমরা আগের ইয়েতে পড়লাম না যে দেখা গেল যে শুরু হয়েছে তোমার ইনকাম ইয়ারের
1st জুলাই, কিন্তু হুট করে আবার দেখা গেল ডিসেম্বরে শেষ হয়ে গেছে। এইরকম অনেক সময় কোনো একটা সমস্যা হতে পারে। এরকম যখন তোমার কোনো একটা বিজনেস ডিসকন্টিনিউড হয়ে যাবে, তখন স্পেশাল সিচুয়েশনে তখন দেখা যায় যে তোমার ওই ইনকাম ইয়ারেই দেখা যায় যে তাকে ট্যাক্স করে চার্জ করে তার কাছ থেকে হচ্ছে ট্যাক্সটা নেওয়া হয় আর কি। মানে মেইন কথা হচ্ছে যে অন্যান্য সব জায়গায় কি একটা ইনকাম ইয়ার একটা বছর হিসেবে যে 2020-21, আবার অ্যাসেসমেন্ট ইয়ার গিয়ে হচ্ছে 21-22-এ হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ারটা ধরা হয়। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যাবে যে তোমার ওই তোমার ইনকাম ইয়ারও 20-21 হবে, অ্যাসেসমেন্ট ইয়ারটাকেও 20-21 হিসেবেই ধরা হবে। এরকম ক্ষেত্রে আর কি, যে তোমার হচ্ছে ইনকাম অফ ডিসকন্টিনিউড বিজনেস মানে হচ্ছে যে তার ইনকামটা আর হবে না, মানে আর কন্টিনিউয়েশন হবে না। দ্যাট মিনস কি, যে কোনো কারণে তার ইনকামটা হয় সে দেউলিয়া হয়ে গেছে, বা তার হচ্ছে কেউ মারা গেছে, বা কোনো একটা সমস্যা হওয়ার কারণে সেই বিজনেসটা ডিসকন্টিনিউড। দ্যাট মিনস তাকে আর হয়তো বা ওইভাবে খুঁজে পাওয়া যাবে না। যেমন আদার जी मैम। আচ্ছা, ওই যে বলতেছিলাম যে তোমার মেইন কথা হচ্ছে যে ডিসকন্টিনিউড, ধরো যে তোমার একটা ইনকাম, ধরো ইনকাম ইয়ার শুরু হয়েছে জুলাইয়ে, দেখা গেল যে ডিসেম্বরে বা জানুয়ারির দিকে গিয়ে তার বিজনেসটা শেষ হয়ে গেল, ডিসকন্টিনিউড। হ্যাঁ, এবং পরের যে অ্যাসেসমেন্ট ইয়ার, ওই অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে সেই বিজনেসের আর খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বা যারা পার্টনার বা যারা তোমার যে কোম্পানি ব্যবসাটা শুরু করছিল, তারা হয়তো বা এরপরে কে কোথায় যাবে বা কিভাবে ট্যাক্সটা কাউন্ট হবে কি হবে এগুলো জানার জন্য ওরা দেখা গেল ওই ইনকাম ইয়ারেই যখন তারা সাবমিট করবে যে আমাদের ইয়েটা বিজনেসটা শেষ হয়ে গেছে, আমরা এখন আমাদের ট্যাক্স দেওয়ার জন্য আমাদের সবকিছু আয়কর রিটার্ন সাবমিট করলাম, এরকম সিচুয়েশনও হতে পারে। এই টাইপের কোনো সিচুয়েশন যদি হয় যে অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে ব্যবসাটা আর কন্টিনিউ করবে না, তখন কি করতে হয় যে এরকম এক্সেপশনাল সিচুয়েশনে তোমার ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারটা সেম হয়। তার মানে যে ওই ইনকাম ইয়ারেই তোমার ওই ইনকাম ইয়ারেই যে ট্যাক্স রেট আছে, যে যেভাবে হচ্ছে ট্যাক্স দেওয়ার নিয়ম সবকিছু মেনটেন করে ওই ইয়ারেই ট্যাক্স দেওয়া হয়, বা ওই ইয়ারটাকেই অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে ধরা হয়। ঠিক আছে, ট্যাক্স হয়তো বা তুমি পরে দিলা, কিন্তু এখানে যে আমাদের মেইন কনসার্ন যে কোন বছরের ইনকামটা আমরা ধরবো এবং কোন বছরের ট্যাক্স রেটটা আমরা ধরবো। তার মানে কি, ইনকাম ইয়ারের তো আমরা ইনকামটাকে ধরবো, তাই না? আর অ্যাসেসমেন্ট ইয়ারে যে ট্যাক্স রেটটা, কারণ কি প্রতি বছর বছর কিন্তু তোমার ট্যাক্স রেট, ট্যাক্স লিমিট এগুলো চেঞ্জ হয়। দেখা গেল যে তোমার এই বছরে ট্যাক্স লিমিট 3 লাখ, সামনের বছরে গিয়ে সরকার চাইলে 3,20,000-এর উপরেও ফ্রি ট্যাক্স দিতে পারে। এই জন্য অ্যাসেসমেন্ট ইয়ারটা ইম্পর্টেন্ট। এখন অ্যাসেসমেন্ট ইয়ার আর ইনকাম ইয়ারটা অনেক সময় সেম হতে পারে যদি এই টাইপের 3টা সিচুয়েশন এখানে বলা আছে, যে ডিসকন্টিনিউশন অফ বিজনেস যদি হয়, তোমার কোনো বাংলাদেশ কোনো পার্সন লিভ করতেছে, হ্যাঁ, সে আর বাংলাদেশে আসার সম্ভাবনা নাই কয়েক বছরের মধ্যে, এরকম যদি হয়, বা যদি কোনো শিপিং কোম্পানি, নন রেসিডেন্ট যদি কোনো কোম্পানি যারা এখানে ব্যবসা করছে, লাভ টাভ করছে, তারা চলে যাচ্ছে, তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ দেশে নাই, এই টাইপের অবস্থাগুলোতে তোমার ওই ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারটা সেম হয় আর কি। এইটাই বলছি। থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা অ্যাজিজি কাকে বলে? অ্যাজিজি মানে মেইন একদম সহজ কথাই হচ্ছে যে যার উপর ট্যাক্সটা ধরা হবে, ট্যাক্স চার্জ করা হবে, বা যে হচ্ছে ট্যাক্সটা পে করতে লায়াবল হবে তাকেই বলা হচ্ছে অ্যাজিজি। মানে ওই অ্যাসেসমেন্ট থেকে অ্যাজিজি, ঠিক আছে, মানে কর দাতা আর কি, যার করটা ধার্য করা হবে তাকেই বলা হচ্ছে অ্যাজিজি। তারপরেও এখানে তোমার এই যে কি কি বলা আছে, সেকশন অ্যাকর্ডিং টু সেকশন 27 অফ দ্য আইটিও, অ্যাজিজি ইনক্লুডস, দ্যাট মিনস অ্যাজিজি কারা কারা, মানে অ্যাজিজি বলতে কাদের কাদের বোঝানো হচ্ছে আর কি, সেটা বলছে যে আচ্ছা আমি একটু বলে নেই, তোমাদের এই বইয়ে কিন্তু সেলফ রিভিউ এর মধ্যে অনেক সুন্দর করে, এই বইটা অনেক ভালো, এই বইটার মধ্যে তোমরা যদি খালি একটু ডিটেলস পড়তে পারো তোমরা অনেক ভালো অনেক কিছু জানতে পারবা। এখানে যে সেলফ রিভিউ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দেয়া আছে, তারপর তোমার এক্সাম্পলের আর উত্তরও দেওয়া আছে, যেমন যে পরের দিকে যে দেখবা তোমার
কোশ্চেন দেওয়া আছে, সাথে সাথে আবার উত্তরও দিয়ে দিচ্ছে, সুতরাং তোমরা চাইলেই বাসায় যে কেউ প্র্যাকটিস করতে পারবা, সমস্যা হবে না। আচ্ছা, অ্যাজ ইজি বলতে ইনক্লুডস কারা কারা, সেটা হচ্ছে যে এভরি পার্সন in respect of whom any proceeding under this ordinance has been taken for the assessment of his income or the income of any other person in respect of which he is assessable, or of the amount of refund due to him or to such other person। মানে এটার মেইন এটা হচ্ছে যে কোনো মানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী যে কোনো ব্যক্তি যার উপরেই হচ্ছে তোমার ইয়ে হবে, যে কোনো ট্যাক্স রিলেটেড, দ্যাট মিনস যে অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে তার ইনকামটা চার্জ করা হবে। হ্যাঁ, এবং আরেকটা কথা বলছি কি যে অর এনি আদার পারসন ইন রেসপেক্ট অফ হুইচ হি ইজ অ্যাসেসেবল। এটা কখন বলতেছে, যে যখন কোনো মাইনর চাইল্ড বা কোনো মানে মেন কথা হচ্ছে তুমি কারো লিগ্যাল গার্জিয়ান, ঠিক আছে, লিগ্যাল গার্জিয়ান তার যদি সম্পত্তি থাকে সে তো আর দিতে পারবে না, তার পক্ষ হয়ে তোমাকে দিতে হবে আর কি। এরকম যে কোনো পার্সন যদি হয় তাকে বলতেছে অ্যাজ ইজি। তুমি নিজেও হতে পারো, তুমি কারোর টাকা মনে করো তুমি তার গার্জিয়ান, লিগ্যাল গার্জিয়ান, ওই যে বলে না পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আসো, এরকমও যদি হয় এরকম ক্ষেত্রে তুমি অ্যাজ ইজি হবা আর কি। এরপরে কি বলছে যে এভরি পার্সন বাই হুম এ মিনিমাম ট্যাক্স ইজ পেয়েবল, every person by whom a minimum tax is payable under this ordinance। আমরা জানি যে মিনিমাম একটা ট্যাক্স ইয়ে আছে আর কি, যে ধরো তোমার ট্যাক্স যতই আসুক না কেন, তুমি যদি ঢাকা, চিটাগং এরকম কোন এরিয়াতে থাকো, তোমাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে হচ্ছে 5,000 টাকা। আদার সিটি কর্পোরেশন হলে 4,000, সিটি কর্পোরেশন ছাড়া হলে 3,000 টাকা। এইরকম যদি কোনো মিনিমাম ট্যাক্স রেটের মধ্যেও যদি তুমি পড়ে যাও, তাহলে তুমিও একজন এজেন্সি। এরপর বলছে এভরি পার্সন হু ইজ রিকোয়ার্ড টু ফাইল এ রিটার্ন, মানে যে কোনো পার্সন, যেমন সরকারি অনেক কর্মচারী বা কর্মকর্তা আছে, তাদেরকে রিটার্ন ফাইল করতে হয় কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হয় না। তাদের ইনকাম দেখাতে হয়। যে আন্ডার সেকশন 75, 89 আর 91 এই সেকশনের আন্ডারে যদি কাউকে ফাইল রিটার্ন করতে হয়, মানে রিটার্ন ফাইল করতে হয়, দ্যাট মিনস ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়, সেও অ্যাজ ইজি হবে। আবার কি বলছে এভরি পার্সন হু ডিজায়ার্স টু বি অ্যাসেসড এন্ড সাবমিটস রিটার্ন আন্ডার দিস, মানে এরকম যে আমি আসলে ট্যাক্স দাতা কিনা। হ্যাঁ, অনেকে আছে না যে একটু সচেতন, সেও যদি এরকম করে যে ট্যাক্স রিটার্ন জমা দিতে চায়, সেও অ্যাজ ইজি হিসেবে কাউন্ট হবে। আরেকটা বলছে কি এভরি পার্সন হু ইজ ডিমড টু বি অ্যান অ্যাসেসি অর অ্যান অ্যাসেসি ইন ডিফল্ট, মানে একজন আছে যে যাকে অ্যাজ ইজি মনে হচ্ছে যে দ্যাট মিনস তার ট্যাক্স আমরা সরকার পাবে, তার কাছ থেকে ট্যাক্স পাওয়ার সম্ভাবনা আছে, ডিমড মানে মনে হওয়া আর এরকমও যদি হয়। আবার যে বাই ডিফল্ট মানে কি, যে সে এমনিতেই ট্যাক্সের মধ্যে পড়ে যাচ্ছে, ট্যাক্স দাতা হিসেবে তাকে নিতে হবে, এইরকম যদি কেউ হয় তাদেরকেও বলা হচ্ছে অ্যাজ ইজি। মানে মেন কথা হচ্ছে যার ইনকামই হচ্ছে তোমার ট্যাক্সের আন্ডারে পড়বে, তাকেই বলা হচ্ছে অ্যাজ ইজি। এখন অনেক সময় সে নিজেও হতে পারে, অনেক সময় সে কারো টাকার মানে পক্ষেও হতে পারে। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে তার মাইনর কোনো চাইল্ড থাকতে পারে, সে মাইনর চাইল্ডের নামে যদি অনেক সম্পত্তি থাকে, বা কেউ পাগল বা কেউ ডিসেবল পার্সন, এরকম যদি হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে তার পক্ষে ট্যাক্স দিতে হবে, তখন অ্যাজ ইজি হবে আর কি। আচ্ছা, আমি 2 মিনিট একটু পরে আসছি, 2 মিনিট একটু দেখো। আচ্ছা, অ্যাজ পার্সন বলছি তাই না? অ্যাজ তো হচ্ছে যার উপর ট্যাক্স চার্জ করা হবে তাদেরকে অ্যাজ বলা হচ্ছে। আর পার্সন কারা? পার্সন হচ্ছে বলা হচ্ছে যে the term person includes an individual, a firm, an association of persons, a Hindu undivided family, trust, fund, local authority, company, an entity, and every other artificial judicial person, সবাইকে বলা হচ্ছে পার্সন। আচ্ছা, এগুলো কোন জিনিস আমরা একটু পরে জানবো। এখন আমরা জানছি যে ক্লাসিফিকেশন অফ অ্যাসেসিট। অ্যাসেসিট আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ পার্সন, যেটা সেকশন 246 এ বলা হয়েছে, আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। দুইটা বেসিসে হচ্ছে তোমার ক্যাটাগরি করা হয়েছে অ্যাসেসিটকে। প্রথমটা হচ্ছে অন দ্য বেসিস অফ পার্সন। অন দ্য বেসিস অফ পার্সনে আচ্ছা, তার আগে আবার আমি এখানে লিখছি যে ইনকাম এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার ইলাস্ট্রেটিভ এক্সাম্পল। এখানে তোমার বই যদি থাকে তোমরা দেখবা যে 2.1 এক্সিবিট 2.1 এ বিভিন্ন সিচুয়েশন দেওয়া আছে। বিভিন্ন সিচুয়েশন দেওয়া আছে।
এই সিচুয়েশন অনুযায়ী হচ্ছে কোনটা কোন ইয়ারে পড়বে, মানে ইনকাম ইয়ার কি হবে, অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে। এখানে দুইটা জায়গায় একটু ভুল আসছে। হ্যাঁ, একটা হচ্ছে যে তোমার এখন বই না থাকলে তোমরা বুঝবা কিনা তা তো বলতে পারতেছি না, তবে যদি তোমাদের বই থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে থার্ড সি নাম্বার যেটা বলতেছে যে বি লিমিটেড ক্লোজড অল দেয়ার business operations permanently on March 31st 2021। তার মানে বি লিমিটেড ক্লোজ করছে তাদের বিজনেস অপারেশন পার্মানেন্টলি মার্চ 31st। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার আমাদের ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারটা সেম হবে। হ্যাঁ, ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারটা সেম হবে, এখানে ঠিকই লিখছে, কিন্তু তোমার এই যে পিরিয়ড কাভার্ড ইন দ্য ইনকাম ইয়ারে লিখছে স্টার্টিং হচ্ছে জুলাই 1st 2021 লেখা ছিল এখানে, তাই না? তোমাদের বই আছে কি সাথে? জুলাই 1 2021 লেখা আছে। জি ম্যাম, এখানে তো 2020 হবে না, মানে শুরুটা? হ্যাঁ, এটা 2020 হবে। হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছি যে এটা হচ্ছে তোমাদের 2020 হবে, কারণ তার বিজনেসটা হচ্ছে শেষই হয়েছে 2021-এ। তার মানে এটা নর্মাল পিরিয়ড ছিল জুলাই 1 2020। এই জন্য ইনকাম ইয়ারও 2020-21, অ্যাসেসমেন্ট ইয়ারও 20-21। কারণ হচ্ছে যে যেহেতু তার একেবারে পার্মানেন্টলি ডিসলভ হচ্ছে বিজনেসটা। এই যে এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল রুলস, যেটা অ্যাসেসমেন্ট ইয়ারের, যে ইনকাম ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ারটা সেম আর কি। হ্যাঁ, এখানে যে 21 লেখাটা ভুল আছে, ওটা 20 করে ফেলো তোমরা। আচ্ছা, আরেকটা জায়গায় একটু ইয়ে পাইছি আমি, এটা হচ্ছে ই নাম্বারটা XYZ ট্রেডার্স বলছে এখানে, XYZ Traders, acha, number XYZ Traders is a partnership firm and has been continuing its operation since 2016. One of the partners, Jade, retired on August 31, 2020. And 20, and XY decided to continue to operation in the name of XY Traders from September 1, 2020. But unfortunately, one partner died on May 15, 2021. হ্যাঁ, এখানে তার মানে কি দুইটা বিজনেস হবে। প্রথমে XYZ হচ্ছে XYZ এর নামে তারা 16 থেকে 20-এর 31-এ গিয়ে তারা শেষ করছে। তার মানে 20-এর যেটা ইনকাম ইয়ার, 20-এর ইনকাম ইয়ার শুরু হচ্ছে তোমার, যেখানে দিছে কিন্তু এক্সাম্পল উত্তরের সময় XYZ কি করছে, স্টার্ট করছে 20-এর জুলাই। 20-এর জুলাই যদি শেষ করে, আর অগাস্ট 31, 2020 হবে। এখানে দেখো তোমাদের বইয়ে মনে হয় এন্ডিংটা লেখা আছে অগাস্ট 31, 2021 লেখা আছে মেবি, নাকি? দেখো তো কি লেখা আছে, আমি তো মনে হয় এটা কলম দিয়ে ঠিক করছি, 20 লিখছি। বুঝতে পারতেছো? মানে জুলাইয়ে শুরু হয়ে আগস্টে গিয়ে শেষ হয়েছে ওই অর্থ বছরটা তাদের, মানে জুলাই 2020 আর শেষ হয়েছে এখানে লিখেই তো দিছে অগাস্ট 31, 2020। কিন্তু XYZ ট্রেডার্স যখন পিরিয়ড কাভার্ড ইন দ্য ইনকাম ইয়ারে গিয়ে লিখছে কি 2021 লিখছে, মানে এটা ভুল আছে আর কি, আগস্ট 31, 2020 হবে এখানে। তোমরা কি পাইছো? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ, তোমরা কি দেখতে পারতেছো ওইখানে, মানে ওইটা আর কি, ওইটা 20 হবে। এটা আমি একটু ঠিক করে দিলাম আর কি, 21 হবে না, কারণ জুলাই 1-এ শুরু হয়ে মানে ওই এক মাসের জন্যই হচ্ছে তাদের বিজনেসটা চলছে, কিন্তু তাদের ইনকাম ইয়ার আবার ইয়ে আছে, যে ইনকাম ইয়ারটা হচ্ছে তোমার 2020-21। মানে ইনকাম ইয়ারটা 2020-21ই হবে, কিন্তু ব্যবসাটা ওই এক মাসই XYZ এর নামে এক মাসই চলছে আর কি। বুঝতে পারছো? আর যেহেতু ওই ব্যবসাটা ডিসলভ হলেও ওদের আরেকটা ব্যবসা আসছে, সেহেতু ওদের অ্যাসেসমেন্ট ইয়ারটা 21-22 হবে। আবার পরেরটাতে আবার গেছে কি XY যখন হলো, তারা XY হওয়ার পরে ওদের আবার স্টার্টিং হলো সেপ্টেম্বর 1, 2020-এ, আর শেষ হলো আবার হচ্ছে মে 15, 2021। এটা আবার ঠিক আছে, 20-21 ইনকাম ইয়ার হবে, 21-22 হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার হবে আর কি। বুঝতে পারছো কি? মানে আমি জাস্ট ওই জিনিসটা ঠিক করার জন্য এগুলো বলতেছি, আর বাকিগুলা যা আছে এগুলো আমার মনে হয় তোমরা বুঝতে পারবা দেখলেই, যে কোনটা ইনকাম ইয়ার হচ্ছে, কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে। আর এখানে আরেকটা এক্সেপশনাল ইয়ে আছে, হচ্ছে মিস্টার রাব্বি।
ওই যে মিস্টার রাব্বি এই রেগুলার এইচ নাম্বার যেটা, Mr. Rabi, regular taxpayer is going to leave Bangladesh permanently on April 30, 2021. তার মানে ওই জুলাই 1 থেকে শুরু হবে 2020 আর শেষ হবে হচ্ছে 2021, কিন্তু তার অ্যাসেসমেন্ট ইয়ারও 2020-2021 হবে আর কি। ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার একই হবে। আচ্ছা, এখন আমরা এই যে ক্লাসিফিকেশন অফ অ্যাজ-ইজি গুলো পড়ি। ক্লাসিফিকেশন অফ অ্যাজ-ইজি কি বলছে? প্রথমে হচ্ছে যে অন দ্য বেসিস অফ পার্সনের উপর বেস করে অ্যাজ-ইজি কত ধরনের হয় আর কি, এটাই মেইন কথা। প্রথমে বলছে যে ইন্ডিভিজুয়াল তো আমরা জানি যে কোনো ব্যক্তি তোমার অ্যাজ-ইজি চার্জ হয় বা চার্জের মতো সে যোগ্য হয় আর কি, এই টাইপের। যে কেউ হতে পারে, যেমন বলছে কি যে an individual is a person including male, female, major, minor or even a lunatic. That means এটা চাইল্ডও হতে পারে, তারপরে তোমার lunatic মানে কি পাগল, মাথায় সমস্যা, তাও হতে পারে। হ্যাঁ, it refers to human being. However, the income of a minor or a lunatic can only be assessed in the hands of the legal guardian or manager acting as a deemed as-easy. ঠিক আছে, ওই যে যেটা বললাম এর আগে, যে এদেরকে বলা হয় ডিমড as-easy, মানে সে as-easy মনে হয় কিন্তু তার আসলে সে আসলে পক্ষে, কারো পক্ষে যখন কাজ করবে এই টাইপের। যে কোনো মাইনর, যে ছোট বাচ্চা, কোনো ডিসেবল পার্সন, মেন্টাল ডিসেবল হতে পারে, হাত যে কোনো ধরনের হতে পারে, তার লিগ্যাল গার্ডিয়ান যে থাকবে সে করবে। এরপর ফার্ম কি হয়েছে? ফার্ম হ্যাজ দ্য সেম meaning as extended in the section 9 of the Partnership Act. ফার্ম বলতে মেইনলি পার্টনারশিপ বিজনেস বোঝাচ্ছে। এই পার্টনারশিপ অ্যাক্টে যেভাবে বলা হচ্ছে সেই তার আন্ডারে যে সব প্রতিষ্ঠান গঠিত হবে সেগুলোকেই বলা হচ্ছে ফার্ম। এরাও হচ্ছে একটা অ্যাজ-ইজি হিসেবে কাউন্ট হবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন হচ্ছে যে এটাও এক ধরনের পার্টনারশিপ বিজনেস, কিন্তু পার্টনারশিপ থেকে এটা আলাদা, কারণ হচ্ছে যে এদের কোনো লিগ্যাল এন্টিটি ওরকম থাকবে না। এরা হচ্ছে যে একটা কমন পারপাস সার্ভ করার জন্য, হ্যাঁ, একটা মনে করো অ্যাসোসিয়েশন, যেমন আছে না অনেকে অনেক গ্রামে কয়েকজন 10 জন বন্ধু মিলে টাকা জমায়, সে টাকা কোথাও ইনভেস্ট করে, সেখান থেকে প্রফিট আসে, এরকম আর কি অ্যাসোসিয়েশন অফ পার্সনস। এরকম হলে এদেরকেও ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এরাও হচ্ছে তোমার একটা পার্সন হিসেবে কাউন্ট হবে। এরপরে বলছে কি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এটা আগে বেশি ছিল, এখন বাংলাদেশে তো মনে হয় না হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ওরকম আছে। যদি এরকম হয় যে কোনো হিন্দু পুরা একদম বাপ চাচা সবাই একসাথে থাকে আর কি, এরকম যদি হয় তখন ওই পুরো হিন্দু ওই ফ্যামিলির যত ইনকাম আছে ওই ইনকামটা একটা ইউনিট হিসেবে ধরে তাদেরকে ট্যাক্স দিতে হবে। যেমন এখানে কি বলছে যে expression of Hindu undivided family is now defined by the Income Tax Ordinance and is therefore understood in context of the definition of a joint Hindu family under the Hindu law. হিন্দু লও কিন্তু আছে, হ্যাঁ, সেই হিন্দু লয়ে জয়েন্ট হিন্দু ফ্যামিলির অনুযায়ী এই ট্যাক্স এদেরকে চার্জ করা হচ্ছে, কনসিডার করা হচ্ছে। আচ্ছা, Hindu family is a co-personary or tenancy in common consisting of all male persons descended from a common ancestor of stated degree of lineal proximity. It also includes, for certain limited purposes, wives and unmarried daughters of all such male members. They are joined in maize, ownership and residence, the family as a whole name. মানে মেইন কথা হচ্ছে যে একটা পরিবারে একদম ওই যে বললাম না বাপ চাচা থেকে শুরু করে যতগুলা মেল পার্সন থাকে, এখন মেল পার্সন যদি ওরকম না থাকে সেক্ষেত্রে তোমার ওয়াইফ বা ডটার্স, এটা বলছে না লিমিটেড ক্ষেত্রে আর কি, যে ওয়াইফ থেকে ডটার, মানে এদের যে ইনকাম গুলো সবগুলোকে ক্যালকুলেট করে ওই একটা ফ্যামিলির একটা ইউনিট হিসেবে তাদেরকে ট্যাক্স দিতে হবে আর কি। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, মানে নামেই বোঝা যাচ্ছে যে হিন্দু আনডিভাইডেড মানে যে সবাই একসাথে থাকে, একসাথে একই চুলায় খায়। দেখো না সিনেমা গুলাতে দেখায় না 51টি পরিবার, এরকম যে পরিবারগুলা তাদেরকে হচ্ছে তোমাকে একসাথে ইনকাম, সবার ইনকাম একসাথে করে ইনকাম খরচ বাদ দিয়ে যা থাকে ওর উপর ট্যাক্স দিতে হবে আর কি। আচ্ছা, এরপর যে ট্রাস্ট তো আমরা মোটামুটি কিছুটা হলেও বুঝি যে ট্রাস্ট কোনটাকে বলে, যে বলে না যে মিউচুয়াল ট্রাস্ট, মানে এটা হচ্ছে ট্রাস্টটাও হচ্ছে তোমার একটা আইনের আওতায়। যে trust means a trust constituted by the deed of trust in accordance with the provisions of the Trust Act 1882.
হ্যাঁ, 1882 সালের যে ট্রাস্ট অ্যাক্ট, এই ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে যে কোনো প্রতিষ্ঠান যখন কোনো একটা কন্ট্রাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, এটাকে বলছে ট্রাস্ট। ট্রাস্ট ইজ অ্যান অব্লিগেশন annexed to the ownership of property. ঠিক আছে, annexed to property and arising out of confidence reposed in and accepted by the owner or declared and accepted by him or the benefit of another or another owner. মানে যখন কেউ একজন দেখা গেল যে একটা সম্পত্তি কারো কাছে দিয়ে যায় এবং সেই সম্পত্তির উপর একটা দায়িত্ব মানে করে দিয়ে যায়, তার উপর অর্পণ করে দিয়ে যায়, তখন সে কি করে, ওই ট্রাস্ট যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের আন্ডারে একটা ট্রাস্ট গঠন করে এবং সেখান থেকেই তোমার যাবতীয় কার্যকলাপ পরিচালনা করে। এরকম যখন হবে, সেই ট্রাস্টটাও একটা অ্যাসেট হিসেবে তাদের যে ইনকাম, তাদের যে এক্সপেন্স, সেগুলো থেকেও তাদেরকে তাদের যে ট্যাক্সেবল ইনকাম, সেখান থেকেও তাদেরকে ওই ট্যাক্স দিতে হবে সরকারের। সুতরাং তারাও হচ্ছে এক ধরনের অ্যাসেসি অন দ্য বেসিস অফ পার্সন, তার মানে তারাও এক ধরনের পার্সন হিসেবে কাউন্ট হবে এবং তাদেরকেও ট্যাক্স দিতে হবে আর কি, মেইন কথা এটাই। এরপর হচ্ছে ফান্ড। ফান্ডও এরকম, যে ফান্ড মিনস এনি ফান্ড established or constituted in Bangladesh in accordance to any relevant law or rule as or declared by the SEC and alternative investment fund from time to time. ফান্ডও মানে হচ্ছে যে কোনো, যদি তুমি ফান্ড বাংলাদেশের মধ্যে থেকে যদি তুমি কোনো ফান্ড রেইজ করো, যে কোনো ভাবে, যে জাকাত ফান্ড বা যে কোনো ধরনের যদি ফান্ড তুমি রেইজ করো, জাকাত ফান্ড যদিও ট্যাক্সের আন্ডারে পড়ে না, বা অন্য যে কোনো ফান্ড তুমি বাংলাদেশে মনে করো যে শেয়ারের মাধ্যমে শেয়ার বিক্রি করে তুমি ফান্ড কালেক্ট করলা, এই যে বলছে না যে ডিক্লেয়ার্ড বাই দ্য এসইসি, স্টক এক্সচেঞ্জ কমিশন, এদের মাধ্যমে এরা যদি ইনভেস্টমেন্ট হিসেবে তুমি কোথাও যদি মানে কোথাও যদি ইনভেস্ট করো সেই ফান্ডটা, এই ফান্ডের উপরেও তোমাকে হচ্ছে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে লোকাল অথরিটি। লোকাল অথরিটি হচ্ছে যে কোনো লোকাল অথরিটি আইটির আন্ডারে, যেমন মিউনিসিপাল কর্পোরেশন, district board, cantonment board, any other authority, যেমন legally entitled to or entrusted by the government, মানে এই টাইপের যে কোনো লোকাল অথরিটি যারা, তাদেরকেও তোমার সরকারকে পার্সন হিসেবে কাউন্ট হবে এবং এদের উপরেও ট্যাক্স চার্জ হবে। এরপর বলছে কোম্পানি। কোম্পানি হচ্ছে কোম্পানি অ্যাক্টের অনুযায়ী যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে 1913 বা 1994 এর আন্ডারে, এবং includes any nationalized banking or other financial institution, insurance body, industrial or business enterprise, any association or body incorporation by or any other law of Bangladesh outside of Bangladesh. এরকম যে কোনো প্রতিষ্ঠান যখন কোম্পানি অ্যাক্টের আন্ডারে প্রতিষ্ঠিত হবে, এগুলো সবই হচ্ছে কোম্পানি, এরাও হচ্ছে তোমার একজন পার্সন হিসেবে কাউন্ট হবে, মানে অ্যাসেসি হিসেবে এদেরকে ট্যাক্স দিতে হবে। এন্টিটি হচ্ছে যে তোমার জেনারেলি দ্য টার্ম এন্টিটি ইজ আ লফুল অর লিগালি স্ট্যান্ডিং ইউনিট হুইচ হ্যাজ লিগাল ক্যাপাসিটি টু এন্টার ইনটু এগ্রিমেন্টস অর, মানে মেইন কথা এন্টিটি বলতে যে তার লিগাল মানে আলাদা একটা সত্তা আছে, লিগাল এন্টিটি থাকবে, যে কোনো একটা চাইলে কন্ট্রাক্ট, ওটার নামে কন্ট্রাক্ট করতে পারবে, অ্যাজিউম অব্লিগেশনস বলতেছে, ইনকার এনি পে ডেটস, তারপরে হচ্ছে কোনো কারো নামে হচ্ছে কোর্টে হচ্ছে মামলা করতে পারবে। মানে মেইন কথা হচ্ছে যে যখন আলাদা কোনো লিগাল এন্টিটি, কোনো সত্তা থাকবে, মানে কোনো একটা প্রতিষ্ঠান আর একটা যদি লিগাল এন্টিটি থাকে, আলাদা একটা সত্তা থাকে এর মেম্বারদের বাইরে, তখন ওই এন্টিটিটাও হচ্ছে তোমার ওই প্রতিষ্ঠানের নামেও আবার ট্যাক্স চার্জ হবে, ওদেরকেও আলাদা করে প্রতিষ্ঠানকে ট্যাক্স দিতে হবে, এইটাই। এরপর বলছে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। জুডিশিয়াল পার্সন হচ্ছে যে তোমার বলা হচ্ছে যে these are entities which are not natural persons but are separate entities in the eyes of law. It also includes all other artificial persons with a juristic personality if they do not fall within any of the preceding categories of person. মানে যে ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি, যে বলছে বিআরটিসি, মানে যে সরকারি প্রতিষ্ঠানগুলা, সরকারি প্রতিষ্ঠান বলে ভুল হবে, অনেকগুলো তো ইয়ের আন্ডারে, এরাও হচ্ছে তোমার কি প্রতিষ্ঠানের নামেই তো তোরা সবকিছু। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় দেখবা যে কোনো কিছু হলে নাম থাকে বরিশাল বিশ্ববিদ্যালয়, তার মানে কি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখানে একটা পার্সন রূপে আসে আর কি। এগুলোকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন, এদেরকেও ইয়ে করতে হবে, ট্যাক্স দিতে হবে, মানে এরাও একটা হচ্ছে অ্যাসেট হিসেবে কাউন্ট হবে। এরপর বলছে যে পার্সন উইথ ডিসএবিলিটি। Person with disability, according to section 246A, person with disability means an individual registered as person with disability under section 31 of the Bangladesh Act. মানে এই person with disability means an individual registered as person with disability, মানে এই যে section 31 যে of the Bangladesh Act
নাম্বার 39 অফ 2013, মানে 2013 এর যে অ্যাক্ট 39, ওই অনুযায়ী যে ওদের যে শর্তগুলো দেওয়া আছে সেই অনুযায়ী যদি কোনো পার্সন ডিসেবল হয়, এবং সে তারও যদি টাকা পয়সা থাকে তাকেও তোমার ইয়ে করতে হবে আর কি, অ্যাজ হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, মানে মেইন কথা হচ্ছে যে এই যতগুলো ইয়া আছে এই সবাই হচ্ছে তোমার হচ্ছে অ্যাজ এ পার্সন হিসেবে কাউন্ট হবে ট্যাক্সের ভাষায় আর কি, ট্যাক্সের ক্ষেত্রে অ্যাজ হিসেবে কাউন্ট হবে, মানে সবাইকেই ট্যাক্স দিতে হবে, এরা কেউই ট্যাক্স থেকে বের হতে পারবে না আর কি, যদি এদের ট্যাক্সেবল ইনকাম থাকে। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাজ অন দ্য বেসিস অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এটা একটু মানে একটু বোঝার বিষয় আছে। অ্যাজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে বলছে যে রেসিডেন্ট and as you will be resident in any income year if he fulfills any of the conditions stated in section 255 of the ITO 1984. এই কন্ডিশন গুলো আমরা একটু পরে পড়বো। হ্যাঁ, যে 255 এর যে কন্ডিশন গুলো আছে এই অনুযায়ী যদি একটা রেসিডেন্ট ইনকাম ইয়ারে থাকে, কোনো ইনকাম ইয়ারে যদি ফুলফিল করে তাহলে তাকে রেসিডেন্ট হিসেবে কাউন্ট করা হবে। হ্যাঁ, such as an individual who stays in Bangladesh for a period of 182 days or more in the income year. যদি কোনো একটা মানুষ যদি মনে করো যে 182 দিন 365 দিনের মধ্যে কোনো ইনকাম ইয়ারে 182 দিন বা তার বেশি যদি থাকে দেশে, দিস ফ্রি মিটিং উইল এন্ড এন্ড। আচ্ছা 10 মিনিট, হ্যাঁ সময়ই শেষ, কিভাবে শেষ হয়ে যায়। আচ্ছা, যদি থাকে তাহলে হচ্ছে সে হচ্ছে তোমার রেসিডেন্ট হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, আর ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বাংলাদেশে ফুললি তাদের সবকিছুই বাংলাদেশে অপারেট করে তাহলে সে হচ্ছে রেসিডেন্ট হিসেবে কাউন্ট হবে। আর নন রেসিডেন্ট তো এটাকে আমরা বলছি যে নন রেসিডেন্ট বাংলাদেশি আর নন রেসিডেন্ট ফরেনার। নন রেসিডেন্ট বাংলাদেশি মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষই কিন্তু বাংলাদেশে থাকে না ওইভাবে, 182 দিনের কম থাকে। আর নন রেসিডেন্ট ফরেনার মানে হচ্ছে যে বাইরের দেশ বাংলাদেশে এসে, বাইরের মানুষ বাংলাদেশে এসে থাকে আর কি, মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না, এরকম হলে নন রেসিডেন্ট। আচ্ছা, এখন হচ্ছে ডিটারমাইনিং রেসিডেন্সিয়াল পয়েন্টস টু রিমেম্বার ইন ডিটারমাইনিং দ্য রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন করতে হলে তোমাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আর কি। প্রথমে বলছে কি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ ডিটারমাইন্ড ফর ইচ ক্যাটাগরি অফ পারসনস। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ ডিটারমাইন্ড ফর ইচ ক্যাটাগরি অফ পারসনস সেপারেটলি। হ্যাঁ, মানে হচ্ছে যে তোমার there are separate set of rules for determining the residential status of an individual and separate rules for firm, companies, etc. মানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস একদম ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে একরকম, ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে যে 182 দিন থাকতে হবে, কিন্তু ফার্মের ক্ষেত্রে আবার একই রুলস না। সুতরাং ফার্মের ক্ষেত্রে একভাবে চিন্তা করতে হবে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এক ধরনের চিন্তা করতে হবে। এরপর বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ ডিটারমাইন্ড সেপারেটলি ফর ইচ ইনকাম ইয়ার। ওই যে মানে যেহেতু তোমার প্রতিটা ইনকাম ইয়ারের ট্রিটমেন্ট আলাদা, সুতরাং এক এক মানে তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হচ্ছে জাজ করার সময় তোমাকে চিন্তা করতে হবে যে ওই নির্দিষ্ট ইনকাম ইয়ারে সে আসলে রেসিডেন্ট কিনা, আগের বা পরের রেসিডেন্ট আছে কি নাই এগুলো চিন্তা করে লাভ নেই, একদম নির্দিষ্ট ইনকাম ইয়ারে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা চিন্তা করতে হবে। এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ অলওয়েজ ডিটারমাইন্ড ফর দ্য ইনকাম ইয়ার। মানে এটা সবসময় ইনকাম ইয়ারে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা দেখতে হবে তোমাকে। অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে যদি রেসিডেন্ট থাকেও তাতে কোনো লাভ নাই, এই জন্য বলছে যে অবশ্যই ইনকাম ইয়ারে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা দেখতে হবে তোমাকে। এরপর বলছে এই পার্সন মে বি রেসিডেন্ট অফ মোর দ্যান ওয়ান কান্ট্রি ফর এনিওয়ান। হ্যাঁ, মানে হচ্ছে যে সে বাংলাদেশেরও রেসিডেন্ট হতে পারে। আচ্ছা, এখানে ক্লিয়ার করে নেই যে একজন ব্যক্তি সিটিজেন মানে যে রেসিডেন্ট তা না, সিটিজেনশিপ আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা ডিফারেন্ট। ঠিক আছে, সে সিটিজেন হতে পারে কিন্তু রেসিডেন্ট নাও হতে পারে। হ্যাঁ, এইরকম হতে পারে। সুতরাং যে একজন ব্যক্তি কি হতে পারে, একসাথে দুই দেশেরও রেসিডেন্ট থাকতে পারে। কারণ বাংলাদেশে যদি 182 দিন বা তার বেশি থাকে তাহলে বাংলাদেশেও তাকে ট্যাক্স দিতে হবে রেসিডেন্ট হিসেবে, আবার অন্য দেশেও যে দেশে সে থাকতেছে সে দেশেও তাকে রেসিডেন্ট হিসেবে ট্যাক্স দিতে হবে। এই জন্য বলছে যে একজন মানুষ একটা ইয়ারে দুই দেশেরও রেসিডেন্ট হতে পারে, মোর দ্যান ওয়ান কান্ট্রি। এরপর বলছে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস উইল নট ডিপেন্ড অন দ্য সিটিজেনশিপ। ওই যে এখন যে কথাটা বললাম ওইটাই হবে। আচ্ছা, এরপর বলছে বার্ডেন অফ প্রুভিং দ্য রেসিডেন্সিয়াল স্ট্যাটাস লাইজ উইথ দ্য অ্যাসেসি। মানে তুমি আসলে এই দেশের রেসিডেন্ট কিনা এইটা তোমার বার্ডেন, দ্যাট মিনস তোমাকেই সব প্রুফ দিতে হবে, ম্যাটেরিয়ালস জমা দিতে হবে যে হ্যাঁ ওই সময় আমি এতদিন দেশে ছিলাম বা এতদিন ছিলাম না। এটা কিভাবে দিবা, তোমার পাসপোর্টের কপি জমা দিতে হবে, তুমি কোথায় ছিলা,
কিভাবে ছিলা, কোন লোকেশনে ছিলা, এগুলো দিয়ে তোমাকে প্রুফ দিতে হবে যে তুমি ছিলা বা ছিলা না। এটাই বলছে যে অ্যাজ ইজ ইট দায়ভার। আচ্ছা, লাস্ট টপিক এটা পড়াই শেষ। বলছে যে রুলস ফর ডিটারমাইনিং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান অ্যাজিজি। আগের গুলো কি ছিল, যে সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মেইন আমরা যে ডিটারমাইন করবো সেক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখবো, আর এটা হচ্ছে যে কোন কোন রুলস, এটা হচ্ছে স্ট্রিক্ট রুলস, এটা মানতেই হবে। হ্যাঁ, এখানে রুলস কোনগুলো, প্রথমে বলছে যে এখানে তো যে সেকশন টেকশন লেখাই আছে, তারপরে বলছে প্রথম রুলস বলছে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল বলছে যে অ্যাকর্ডিং টু সেকশন 255A অফ দ্য ITO 1984 এ কি বলছে, যে একজন ইন্ডিভিজুয়াল উইল বি a resident in any income year if he fulfills any of the following two conditions। দুইটা কন্ডিশনের একটা যদি সে ফুলফিল করে তাহলে সে রেসিডেন্ট। কোনটা? একটা হচ্ছে যে if he stays in Bangladesh for a period of or for periods amounting in all to 182 days or more in that year। মানে হচ্ছে যে কোনো অর্থ বছরে যদি সে টোটাল, দ্যাট মিনস 365 দিনের মধ্যে টোটাল সে যদি 182 দিন অথবা তার বেশি থাকে, বাংলাদেশে স্টে করে, তাহলে সে রেসিডেন্ট হবে। অথবা আরেকটা কন্ডিশন কি, যে ফর এ পিরিয়ড অফ, মনে করো যে 90 দিন, ইনকাম ইয়ারের সময় সে 90 দিন থাকলো, ঠিক আছে, 90 বা তার বেশি, এবং তার আগের 4 বছর, মনে করো 2020 সালে 20-21 মধ্যে সে 90 দিন থাকছে, এখন 20-এর আগে ধরো আরো আগের 4 বছরে টোটাল সে 365 দিন যদি থাকে টোটাল। এখানে বলছে যে ফর এ পিরিয়ড অফ পিরিয়ডস অ্যামাউন্টিং ইন অল টু 90 days or more in that year, having previously been in Bangladesh for a period of or periods amounting in all to 365 days or more during 4 years preceding that year। বুঝা গেছে যে দুইটা কন্ডিশন, যে কোনো একটা ফুলফিল করলে সে রেসিডেন্ট হয়, ইনকাম ইয়ারে টোটাল 182 দিন বা তার বেশি থাকবে, আরেকটা হচ্ছে যে ওইটা বাদ দিলা, যে তুমি ইনকাম ইয়ারে 90 দিন থাকছো এবং আগের প্রিসিডিং তোমার 4 বছর, সব মিলাই তুমি 4 বছরে, মানে এই 90 দিন বাদ দিয়ে আগের 4 বছরে তুমি 365 দিন যদি বা তার বেশি থাকো, তাহলে তুমি রেসিডেন্ট হিসেবে কাউন্ট হবে। এটাই হচ্ছে তোমার রুলস ফর ডিটারমাইনিং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আচ্ছা, এখন এখানে আরেকটু বলছে যে if none of the above two conditions are satisfied, such individual is non-resident in Bangladesh during the income year as per section 242. আর following point need to remember in determining the residential status। আচ্ছা, এই দুইটার আন্ডারে আবার কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন মনে করো যে relevant income year is the year which resident is living there। relevant income yearটাই হচ্ছে তোমার ইয়ার। আচ্ছা, আমি একদম ইয়ে করে বলি যে এখানে মানে যে জিনিসগুলো মনে রাখতে হবে, যে ওই যে 182 দিন টোটাল থাকলেই হবে, যে বাংলাদেশের যে কোনো কোণার মধ্যে থাকলেই হবে, হ্যাঁ, বাংলাদেশের বর্ডারের মধ্যে থাকলেই হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তার যাওয়া এবং আসার যে ডেট সেটাও তার একদিন হিসেবে কাউন্ট হবে। মনে করো যেদিন এক্সিট করতেছে, ঠিক আছে, আবার যেদিন ইন্টার করতেছে বাংলাদেশে, এই দুইটা দিনই আলাদা আলাদা, মানে একদিন হিসেবে ধরা হবে। এইভাবে হচ্ছে সে যদি তোমার 182 দিন অথবা ওই পরের কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে সে রেসিডেন্ট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, আর ফার্মের ক্ষেত্রে কি হবে? ফার্মের ক্ষেত্রে বলতেছে যে ফার্মের ক্ষেত্রে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অ্যাসোসিয়েশন অফ পার্সন, বাংলাদেশি কোম্পানি, এগুলোর ক্ষেত্রে ট্রাস্ট বা ফান্ড যাই বলো না কেন, এগুলোর ক্ষেত্রে নিয়মটা হবে এরকম যে সেই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং কন্ট্রোলটা বাংলাদেশের মধ্যে থাকতে হবে। ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল মানে যে তার পলিসি নেওয়া, তার ফাইন্যান্সিং যে বিষয়গুলো, ফাইন্যান্সিয়াল ফান্ড রেইজিং বা এই বিষয়গুলো, ডিসপোজাল অফ প্রফিট, মানে ভাইটাল যে জিনিসগুলো, সেই জিনিসগুলো অবশ্যই তোমার কন্ট্রোলিংটা বাংলাদেশ থেকে হতে হবে। এরকম যদি হয় তাহলে সে হচ্ছে রেসিডেন্ট হবে। এখন এরকম যদি হয় যে বাংলাদেশে কিছুটা আছে কিন্তু তার মেজর ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোলিং পাওয়ার গুলা সব অপারেট হচ্ছে দেশের বাহির থেকে, তাহলে সে আর রেসিডেন্ট কোম্পানি হিসেবে কাউন্ট হবে না, তখন সে নন রেসিডেন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মেইনটেইন এভাবে হবে আর কি। যে এখানে বলছে যে control and management refers to head and brain which directs the affairs of policy, finance, disposal of profits and vital things concerning the management of the entity. While in the case of a farm control and management is vested in partners. In case of an AOP, it is vested in principal officer, and in case of a company situated at the place where meetings of its board of directors are held. তার মানে এই জিনিসগুলো এদেরকে অবশ্যই
বাংলাদেশে থাকতে হবে। বাংলাদেশে থেকে এই কাজগুলো যদি তারা করে তখন তারা রেসিডেন্ট কোম্পানি হিসেবে কাউন্ট হবে। আদারওয়াইজ তাদেরকে আমরা নন রেসিডেন্ট হিসেবে কাউন্ট করবো এবং নন রেসিডেন্টের হিসেবে যে ট্যাক্স চার্জ করা হয় ওই হিসেবে ট্যাক্স চার্জ করা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যে অনেক এক্সাম্পল আছে, অনেক কিছু আছে, তোমরা এগুলো তোমাদেরকে একটু দেখতে হবে, হ্যাঁ? আর এরপরে হচ্ছে এর উপরে কিন্তু অঙ্ক আছে। অঙ্কগুলা কেমন করে যে পড়াবো তোমাদেরকে, অঙ্কগুলা তো নিয়ে ঝামেলায় আছি, মানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করার যে অঙ্ক আর কি। বা সে আসলে রেসিডেন্ট কিনা, এইগুলোর উপরেও তোমার ইয়ে আছে আর কি, বিভিন্ন অঙ্ক আছে। আচ্ছা, তোমরা এই অঙ্কগুলো একটু বাসায় দেখো, দেখলে আর যদি না বুঝতে পারো বা যাই হোক, আমি এগুলো নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ, আমার মনে হয় ক্লাস টাইম একেবারে শেষ, আর 1 মিনিটেরও কম আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো আর একটু ভালো করে বাসায় দেখা